স্বাগত জানাচ্ছি টিভিসি খেলার দুনিয়া দেশ বিদেশের খেলাধুলার নানা খবর নিয়ে আপনাদের সাথে আছি তাসর নাফিক। দর্শক, টিভিসি খেলার দুনিয়া শুরুতে যেমনটি বলছিলাম সংবাদের বিশ্লেষণে আমাদের সাথে স্টুডিওতে থাকবেন সাংবাদিক ও ক্রিকেট ধারাভাষ্যকার মাজহারউদ্দিন আমি। তিনি এসেছেন, তার কাছে চলে যাবো। আপনার কাছে প্রথমেই ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে জানতে চাই যে এই ম্যাচটাতে ভারত এবং পাকিস্তানের এখন যে পরিস্থিতি, পাকিস্তান অনেকটাই পিছিয়ে আছে আমরা দেখছি ভারতের থেকে, ভারত অনেকটা এগিয়ে গেছে। পাকিস্তানের যে এখন বর্তমান ক্রিকেটের অবস্থা, সেই অবকাঠামো বা ক্রিকেটারদের অনেকটা আমরা দেখছি কমতি, সেই কারণে কি পাকিস্তান অনেকটা পিছিয়ে গেছে ভারতের বিপক্ষে সে ধরনের লড়াই তারা করতে পারছে না বলে মনে করেন? টু বি অনেস্ট, স্ট্যান্ডার্ডটাই অনেক গ্যাপ হয়েছে। আগের পাকিস্তান ইন্ডিয়ার যে রাইভেলরি দেখতাম আমরা, ইভেনলি ম্যাচটা একটা দলের মধ্যে কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াই হতো। পাকিস্তানে এখন দলে ওই এক্স ফ্যাক্টরটার অভাব রয়েছে। যতটুকু দেখেছি গতদিন ম্যাচেও কিন্তু একটা ভালো স্টার্টের পর ওটাকে আর কনভার্ট করতে পারেনি। অন্য সময় হলে এই স্টার্ট থেকে কনভার্ট করে 200 করতে হতো, বাট একটা সময় গিয়ে খুব স্লো হয়ে গিয়েছিল, যার কারণে কিন্তু রানটা 170-এর বেশি হয়নি। এবং আপনার যখন ওই দলে ওই ফায়ার পাওয়ার না থাকবে এগেনস্ট এ টিম লাইক ইন্ডিয়া, যাদের মানে সেই লেভেলের স্টার্ট রয়েছে, তো আপনার আর্লি উইকেটটা খুবই ইম্পর্টেন্ট। ওখান থেকে সূর্যকুমার যাদব মনে হয় বলেছেন যে পোস্ট ম্যাচ প্রেস কনফারেন্সে যে এখন আর আগের মতো নাই যে মানে হাড্ডাহাড্ডি লড়াই হয়, যে 15টা খেলার মধ্যে 8টা 7টা এরকম হলে না রাইভেলরি বলে। গ্যাপটা এত বড় হয়ে গিয়েছে যে 10-1 12-1 এরকম ডিফারেন্স হলে তো আর ওই রাইভেলরি থাকে না। আমার মনে হচ্ছে যে তাদের ওই যে আগের যে সিচুয়েশন ছিল ওটা এখন আর নাই পাকিস্তানের, কম্পেয়ার টু ইন্ডিয়া। আইপিএল তাদেরকে অন্য লেভেলে নিয়ে গিয়েছে এবং ইন্টারন্যাশনাল ক্রিকেটেও পাকিস্তানের এখন অনেক টালমাটাল অবস্থা। তাদের বোর্ড বারেই কিন্তু চেঞ্জ হচ্ছে, বোর্ড প্রেসিডেন্ট চেঞ্জ হচ্ছে, ক্যাপ্টেন চেঞ্জ হচ্ছে, উইচ ইজ নট আ গুড সাইন। তো যে কোনো দেশেই বোর্ড স্টেবল না হলে কিন্তু ক্রিকেটে স্টেবল হবে না। পাকিস্তান সেটারই একটা আর কি মানে এক্সাম্পল বলতে পারে। ভারতের এখন যে অবস্থা, ভারতকে তো আমরা অনেক টুর্নামেন্টে দেখে থাকি যে তার আগে থেকে একটা ভালো অবস্থানে চলে যাবে এমনটা ধারণা করা হয়ে থাকে। ভারতের আইপিএল এর কথা বললেন, আলাদাভাবে তাদেরকে আইপিএল ভাবে আলাদা করা যায়। এছাড়াও কি তাদের যে সুযোগ সুবিধা রয়েছে সেই জায়গা থেকেও কি ভারতকে অনেকটা ইন্টারন্যাশনালি চিন্তা করে এশিয়ার বাইরে সেই জায়গা থেকেও কি ভারত অনেক এগিয়ে কিনা? ভারত তো অনেক এগিয়ে, মানে এশিয়ার বেস্ট টিম তো নো ডাউট, ইনফ্যাক্ট ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট টিম। তবে ওই ইনফ্রাস্ট্রাকচার যেটা তারা কাজ শুরু করেছে 2010 থেকে, কিন্তু তারপরে রেজাল্ট পেয়েছে 5-6 বছর পরে। আমরা আগে দেখতাম যে ইন্ডিয়ায় স্পিনিং ট্র্যাক থাকতো, পরবর্তীতে কিন্তু তখন পেস বোলিং সহায়ক উইকেট তৈরি করার ফলে কিন্তু এখন ইন্ডিয়া দলে বুমরার মতো পেসার রয়েছে, শামি রয়েছে, ওয়ার্ল্ড ক্লাস পেস বোলার রয়েছে। অপরদিকে আগে পাকিস্তান বলা হতো যে মানে ট্যালেন্টের খনি, কিন্তু পাকিস্তানে এখন সেই ট্যালেন্টটা কিন্তু দেখা যাচ্ছে না। আপনারা দেখবেন যে মানে পেস বোলিংয়ের দিক থেকেও ইন্ডিয়া থেকে পিছিয়ে কিন্তু এখন পাকিস্তান। যে সারপ্রাইজিংলি আগে ওয়াসিম ওয়াকার তাদের সময় যখন পাকিস্তান ছিল, ইন্ডিয়ার কিন্তু পেস বোলিংয়ে খুব দুর্বলতা ছিল। আইপিএল একটা বিগ ফ্যাক্টর, কারণ এই ধরনের বড় ম্যাচগুলোতে আপনি দেখবেন যে সামওয়ান লাইক অভিষেক শর্মা, একজন ইয়াং প্লেয়ার, তার আইপিএলে বড় মঞ্চে বড় দর্শকের সামনে খেলার অভ্যাসটা রয়েছে, যার কারণে কিন্তু ইটস নাথিং নিউ ফর হিম। বাট পাকিস্তানের দিক থেকে দেখবেন যে তারা কিছুটা হলেও মনে হয় যে একটু নার্ভাসনেস, একটু বেশি কিছু করে দেখার তাগিদের কারণে কিন্তু ওটা করতে পারে না। বিগ ম্যাচে কোচরা বলে, বড় প্লেয়াররা বলে যে ফিল ইট জাস্ট আনাদার ডে, মানে একটা নর্মাল ডের মতো খেলো তাহলে তোমার বেস্টটা দিতে পারবে। আমার মনে হয় পাকিস্তান ট্রাই টু মাচ কম্পেয়ার টু ইন্ডিয়া। ইন্ডিয়া ওয়ার রুথলেস, মানে তারা কোনো ওই এখন তারা যে ক্রিকেটটা খেলছে কিছুটা অস্ট্রেলিয়ার মতো ক্রিকেট খেলছে, যে একটু মেশিন লাইক, তাদের কোনো ইমোশন নাই, তাদের চোখে মুখে কোনো ভয় ভীতি নার্ভাসনেস কিছু নাই। দে জাস্ট গো অ্যান্ড আউট দেয়ার, এনজয় দেয়ার ক্রিকেট, এবং রেস্ট ইজ মানে রেজাল্টটা কিন্তু টেক কেয়ার করে ফেলে। তারা অত ভাবছেও না যে কী হবে না হবে। এবং অনেক গ্যাপ হয়ে গেছে আসলে, টু বি ভেরি অনেস্ট। এশিয়ার মধ্যে ইন্ডিয়া এখন টপ, মানে ইনফ্যাক্ট তারা অনেক বেশি এগিয়ে রয়েছে। আমরা পাকিস্তান দলটাও আসলে খুব খারাপ ছিল তা না, আমরা বাবর আজমকে, রিজওয়ানকে দেখেছি, তারা একটা ব্যালেন্স একটা পারফরমেন্স করতো পাকিস্তান দলের হয়ে। সেই জায়গাটাই এবার তারা নেই বা তাদেরকে ছাড়াই পাকিস্তান চিন্তা করছে। এটা আসলে অনেক সময় ইন্টারনাল অনেক প্রবলেম থাকে। এই বিষয়গুলোর জন্য কি পাকিস্তান কিছুটা পিছিয়ে গেছে কিনা? বাবর, রিজওয়ান তাদের পারফরমেন্স নিয়েও কিন্তু কোয়েশ্চেন উঠছিল। প্লাস টি20 ফরম্যাটে মাইক হেসেন তাদের যে কোচ, তিনি চাচ্ছিলেন যে লঙ্গার ভার্সন, মানে লঙ্গার একটা চিন্তাধারা নিয়ে একটা নতুন দল গঠন করা, যেহেতু সামনে টি20 ওয়ার্ল্ড কাপও রয়েছে। বাট এখন যে সিচুয়েশন, তাদের কিন্তু এক্সপিরিয়েন্সেরও অভাব। সামন লাইক বাবর আজম, তিনি যদি দলে ঢুকে আমি শিওর অ্যাড স্ট্রেংথ করবে। রিজওয়ান আই এম নট শিওর, বাট বাবর আজমের ওই কোয়ালিটিটা রয়েছে। বাট এটা একটা মেসেজ দেওয়া বাবর আজম রিজওয়ানদেরকে যে খেলতে হলে দলের জন্য খেলতে হবে। অনেক ক্ষেত্রে তাদের মধ্যে এই মানে দুর্নামটা রয়েছে যে কিছুটা নিজেদের জন্য খেলেন, এই জায়গাটা থেকেই মেসেজটা দেয়া ছিল। বাট পাকিস্তান টিমের এখন আমি বলবো যে মানে ওই কনফিডেন্সের অভাবটা রয়েছে, এবং তারা মানে ইন্ডিয়ার সাথে কম্পিট করতে হলে আরও উপরের লেভেলের ক্রিকেট খেলতে হবে। ইনফ্যাক্ট আমি বলবো যে বাংলাদেশ ক্যান বিট পাকিস্তান, বাংলাদেশ
বাংলাদেশ ইজ আ বেটার টিম দ্যান পাকিস্তান, যদি বাংলাদেশের ওই কনসিস্টেন্সিটা থাকে, আমাদের ওই বিশ্বাসটা যদি থাকে, উই আর বেটার দ্যান পাকিস্তান। ইন্টারনাল যে প্রবলেমের কথা বললাম সেই কারণে কি অনেকটাই দলের প্রতি দলের উপর প্রভাব পড়ে কিনা? অন্যান্য ইন্টারন্যাশনাল ক্রিকেট বাংলাদেশে আছে, পাকিস্তানে যেটা আমি বললাম, এই ইন্টারনাল প্রবলেমটাও কি একটা প্রভাব পড়তে পারে কিনা ইন্টারন্যাশনাল ম্যাচে? হ্যাঁ হ্যাঁ, মানে আপনার ইন্টারনাল প্রবলেমের কারণেই তো আপনার ওটা বাইরে এসে প্রতিফলিত হবে। আপনার যখন বোর্ড টালমাটাল থাকবে, সিলেকশন প্রসেস ভালো থাকবে না, প্রেসিডেন্ট বারবার চেঞ্জ হবে, তখন গিয়ে দেখবেন যে টিমের মধ্যে ওটার একটা প্রভাব পড়ে। তখন মাঠের থেকে বেশি মাঠের বাইরের কথা শুরু হয়, ওই যে খেলা থেকে বেশি ধুলা, ওই রকম আর কি অবস্থা। পাকিস্তান বরাবরই এরকম ছিল, বাট স্টিল তাদের ট্যালেন্টের কমতি ছিল না কিন্তু। বাট রিসেন্টলি লাস্ট 2-3 ইয়ার্স দেখে মনে হচ্ছে না যে এই পাকিস্তান সেই পাকিস্তান, তাদের মধ্যে ওই ফায়ারটা নাই যেটা ইন্ডিয়ার মধ্যে দেখা যায়। আমার মনে হচ্ছে যে মানে তাদেরকে বসে আবার একটা মানে চক আউট করতে হবে যে তারা অ্যাকচুয়ালি ক্রিকেটটা খেলতে চায়। অনেক ক্ষেত্রেই মনে হয় যে তারা অনেক কিছু ট্রাই করছে, বাট কিছুই হচ্ছে না। কিন্তু বাংলাদেশে এসেও যখন সিরিজটা হারলো বাংলাদেশের সাথে, তারা মনে হচ্ছিল যে দে আর ট্রাইং টু মাচ অ্যান্ড দেন ব্লেম দ্য সারফেস, যে পিচ খারাপ এইসব বলে টলে কিন্তু তারা সরে গিয়েছে। এখন তো পিচ খারাপ না, এখন হারতেছে কেন? অজুহাতের যে বিষয়টা বলেন, আমরা ভারত পাকিস্তান ম্যাচে একটা বাণিজ্যের একটা বিষয় দেখি যে অনেক বাণিজ্যের একটা ব্যাপার থাকে, অনেক স্পন্সর আসে। এখন যে অবস্থা ভারত পাকিস্তান ম্যাচে, এই জায়গাতে একটা সমস্যা হতে পারে কিনা যে যারা বাণিজ্য করতে চায় বা যারা স্পন্সর হতে চায়, ভারত পাকিস্তান ম্যাচ আগের মতো এখন নেই, সেটা সূর্যকুমার যাদব বলে দিয়েছে, আর সেই জায়গাটায় একটা প্রভাব পড়তে পারে কিনা? হ্যাঁ, এটা তো ম্যাসিভ, মানে বিজনেস ওয়াইজই তো ইন্ডিয়া পাকিস্তানটাকে হাইপটা ধরে রাখা হয়েছে। আদারওয়াইজ আমি যদি লাস্ট 4-5-6 বছর হিসাব করি ওয়ার্ল্ড ইভেন্টে বা এশিয়া কাপে, ইন্ডিয়া ওয়ার ওয়ে আহেড। ওই যে ব্যবসা স্পন্সরগুলো আসবে, তো তাদেরকে ওই জিনিসটা একই গ্রুপে ফেলে দেয়া, তারপরে তাদেরকে ম্যাক্সিমাম অপরচুনিটি দেয়, 1-2টা দল যাতে সবচেয়ে বেশি ম্যাচ খেলতে পারে। গ্রুপ স্টেজে খেলেছে, এখন সুপার 4-এও খেলছে, যদি ফাইনালে উঠে 2 দল আরও একবার খেলবে, মানে 3বার ইন্ডিয়া পাকিস্তান ক্ল্যাশ, মানে তো ইটস আ বিগ বক্স অফিস হিট। বাট আমি যদি খেলার দিককে বিবেচনা করি, আমার মনে হচ্ছে যে বাংলাদেশ শ্রীলঙ্কা ইজ এ গুড রাইভেলরি নাও, বাংলাদেশ ইন্ডিয়া ইজ এ গুড রাইভেলরি নাও কম্পেয়ার টু পাকিস্তান অ্যান্ড ইন্ডিয়া। সো আমার মনে হচ্ছে যে সামনের দিনগুলোতে দেখবেন যে বাংলাদেশকে নিয়ে অনেক হাইপ হবে যদি বাংলাদেশ ভালো ক্রিকেট খেলে। এই টাইপের যদি ক্রিকেট খেলে, বাংলাদেশ ক্যান গিভ আ ফাইট টু ইন্ডিয়া। ভারতের যে দলটা এখন খেলে সব দিক দিয়ে ব্যালেন্স, আমরা যদি তা বলি, সেকেন্ড সারি বা দ্বিতীয় সারি দলটাও ভারত যদি নামিয়ে দেয় কোনো টুর্নামেন্টে, সেখানে একটা রেজাল্ট বের করে নিয়ে আসতে পারবে। এই মানসিক শক্তি আইপিএল ছাড়া তাদের প্লেয়ার রিসোর্স অনেক বেশি, নাকি আসলে তাদের ম্যান পাওয়ার বেশি দেখে তাদের এই দলটাকে এতটা একটা জায়গায় নিয়ে আসা সম্ভব হয়েছে? না, আইপিএল এর ভূমিকা অনেক বেশি, স্পেশালি টি-20 ফরম্যাটে যদি আমি বলি, দেখবেন যে প্রত্যেকটা প্লেয়ার যারা খেলছে ইয়াং হতে পারে, কিন্তু তাদের রেসপেক্টিভ ফ্র্যাঞ্চাইজিতে কিন্তু তারা টপ প্লেয়ার। তো তাদের ওই পারফরমেন্স করেই ওই টিমে ফ্র্যাঞ্চাইজগুলোতে থাকতে হবে, দলে নাহলে টিকবে না তারা। সো তাদের ওই মন মানসিকতাই হয়ে গেছে যে উইনিং মেন্টালিটি, শুধু জাতীয় দলে এসে রিপ্রেজেন্ট করাই তাদের কাজ না, যে কাজ সুযোগ পাচ্ছে সে একদম ফাটিয়ে দিচ্ছে কিন্তু। সো অন্যদের সুযোগ আসার চান্সটা খুব কম, যার কারণে অ্যাকাউন্টেবিলিটিটা বেশি। অন্যান্য দলগুলোতে হয় যে মানে জাতীয় দলে কিছু ফিক্সড প্লেয়ার থাকে, যে এই প্লেয়ারকে বাদ দেওয়া যাবে না বা একে আরও 2টা ম্যাচ বেশি সুযোগ দেওয়া হবে। বাট ইন্ডিয়া এমন জায়গায় চলে গিয়েছে যে আপনি বললেন যে 2-3টা টিম করা যায়, অ্যাকচুয়ালি ট্রু কিন্তু এটা। তো তাদের ওই জায়গাটা আইপিএলকে বড় একটা মানে থ্যাঙ্কস দিতেই হবে তাদেরকে। প্লাস তাদের যে আরও অন্যান্য লিগগুলো রয়েছে যেটা লঙ্গার ভার্সনের জন্য তাদেরকে হেল্প করছে। সো একটা লং একটা প্ল্যান নিয়ে এগিয়েছে ইন্ডিয়া, যার কারণে তারা এখন অন্যান্য দেশ থেকে এগিয়ে। আমি একটা সাধারণ উদাহরণ দিই ইন্ডিয়া টিমকে নিয়ে, যে মানে চাইনিজ ব্যাম্বুর স্টোরি শুনেছেন নাকি, যে একটা চাইনিজ ব্যাম্বুর গাছ 5 বছর 3 মাসে 90 ফিট লম্বা হয়, বাট প্রথম 5 বছরে আপনি মাটিতে কিছুই দেখবেন না, তো মনে হবে যে কি ব্যাপার, কি হলো, লাস্ট 3 মাসে গিয়ে এটা 90 ফিট পর্যন্ত লম্বা হয়। তো ওই 5 বছর মাটির নিচে একটা কমপ্লেক্স নেটওয়ার্ক তৈরি করে আন্ডারগ্রাউন্ডের মতো, লন্ডন আন্ডারগ্রাউন্ডের মতো। তো আপনার বেস যত হবে, শক্ত হবে, আপনার ফলটা তত ভালো হবে। সো একটু ওয়েট করতে হয়, ধৈর্য ধরতে হয়। আমার মনে হয় বাংলাদেশের ক্ষেত্রে একটু ওয়েট করা দরকার। ইন্ডিয়া একটা গুড এক্সাম্পল হতে পারে। আমরা পিচ নিয়ে অনেক কথা বলি, বাট পিচ নিয়ে যদি কাজ করা যায় তাহলে আমাদের ক্রিকেটটা আরও বেটার হবে। আমরা আরও কথা বলবো, তো একটা বিরতির সময় বিরতির পর ফিরছি। ডিবিসি খেলার দুনিয়া নিচ্ছি একটা বিরতি, সাথেই থাকুন। স্বাগত আরও একবার ডিবিসি খেলার দুনিয়া। আমরা কথা বলছিলাম মাজহারউদ্দিন আমির সাথে, আপনার সাথে এবার বাংলাদেশ ইস্যু নিয়ে একটু জানতে চাই। বাংলাদেশে এখন যে অবস্থান, প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়েছে, ভারতের সাথে খেলা আগামীকাল, পাকিস্তান প্রথম ম্যাচ হেরেছে। ইকুয়েশনটা আসলে কেমন দেখছেন ফাইনালে যাওয়ার? বাংলাদেশের জন্য আসলে পজিটিভ কোনো বার্তা আছে কিনা? হ্যাঁ, মানে অনেক পজিটিভ। বাংলাদেশ ফার্স্ট ম্যাচ শ্রীলঙ্কাকে হারানোর পর এখন তো আর একটা ম্যাচ জিতলে বাংলাদেশের খুব রিয়েলিস্টিক চান্স আছে ফাইনাল যাওয়ার। সো আমার মনে হচ্ছে যে মানে আমাদের
অন্য যে কোনো বারের তুলনায় এবার আমাদের দলটা অনেক মানে ইউনিটিটা বেশি মনে হচ্ছে আমাদের ব্যালেন্সটা ভালো, আমাদের বেঞ্চ স্ট্রেংথে খুব ভালো কিছু অপশন রয়েছে এবং এই দুইটা ম্যাচের মধ্যে ইন্ডিয়া এবং পাকিস্তানের সাথে ম্যাচ রয়েছে। মানে দুইটা থেকে একটা ম্যাচ জিতলেও বাংলাদেশ থ্রু করবে এবং আমি এবার বড় স্বপ্ন দেখতে চাচ্ছি যে মানে বাংলাদেশের ওই অ্যাবিলিটি আছে কিন্তু চ্যাম্পিয়ন হওয়ারও। আমরা ইন্ডিয়াকে এশিয়ার বেস্ট টিম বলতে পারি, ওয়ার্ল্ডের বেস্ট টিমও বলতে পারি, বাট একটা ব্যাড ডে যেতে পারে যে কোনো একটা দলের। সো বাংলাদেশ যদি ওইটা ক্যাপিটালাইজ করতে পারে আমার মনে হচ্ছে যে বাংলাদেশের খুব ভালো চান্স রয়েছে। বাংলাদেশের কিছু প্লেয়ার খুব ভালো টাচে রয়েছে, আমাদের ক্যাপ্টেন খুব ভালোভাবে দলকে লিড করছেন, আমাদের বোলিং ইউনিট ভালো, আমাদের স্পিনে ভ্যারাইটি আছে। সো সব কিছু মিলিয়ে আমাদের একটা ভালো দিন দরকার। ইন্ডিয়াকে যদি হারাতে চাই, ইন্ডিয়ার একটা ব্যাড ডে হইতে হবে, আমাদের একটা ভালো দিন হইতে হবে, আমাদের লাক আমাদের ফেভারে হইতে হবে এবং আমাদের সব বক্সেসগুলো রাইট টিক করতে হবে। আদারওয়াইজ ওয়ার্ল্ডের বেস্ট টিমকে হারাইতে হলে বেস্ট ক্রিকেট খেলতে হবে। আমরা সবটা লাকের উপর ডিপেন্ড করে আমরা ইন্ডিয়াকে হারাতে পারবো না। বাট আদার দেন দ্যাট আমার মনে হয় আমাদের ওই অ্যাবিলিটি আছে, উই আর বেটার দেন পাকিস্তান। আমরা পাকিস্তানকে সিরিজে হারিয়েছি এই টুর্নামেন্টের আগেই, আমরা শ্রীলঙ্কাকেও সিরিজে হারিয়েছি, যেটার প্রুফ আমরা পেয়েছি। সো আমার মনে হচ্ছে যে বাংলাদেশ ইজ ইন আ ভেরি গুড শেপ। বাংলাদেশ বা এশিয়া কাপটা যে দুবাইতে ম্যাচগুলো হচ্ছে সেখানে আমরা দেখেছি প্রচুর ক্যাচ মিস হচ্ছে, ফিল্ডিং এ দারুণ দুর্বলতা দেখা যাচ্ছে, শুধু বাংলাদেশ না সব টিমই দেখতে পাচ্ছি। এবং ইন্টারন্যাশনাল এবং এই মাঠের যদি আমরা হিস্ট্রি দেখি সেখানেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা দেখেছি সেখানেও ভালো ক্যাচ ড্রপ হয়েছে। এটা আসলে মাঠের কোনো সমস্যা নাকি, কেন আসলে এমনটা হচ্ছে এই মাঠ কিনে আসলে কি বলবো? আমি যতটুকু মনে হলো যে হিউমিডিটিটা অনেক বেশি, যার কারণে সোয়েটিং অনেক হচ্ছে। কিন্তু তো যখন সোয়েট হবে হাতটা পিছলা থাকে, কিন্তু আউটফিল্ডে যখন ফিল্ডিং করবেন তখন কিন্তু নট ইজি, যে বলটা ফসকে যাওয়ার চান্সেস খুব বেশি থাকে, যেটা আমরা তাওহিদ হৃদয়ের কাছে দেখেছি। ইনফ্যাক্ট কালকে অভিষেক শর্মার মতো একজন ফিল্ডার 2টা ক্যাচ ড্রপ করেছে কিন্তু। সো এই জিনিসগুলো কিছুটা থাকে, বাট এটা এক্সকিউজ হিসাবে কেউ কাউন্ট করবে না। ইন্টারন্যাশনাল ক্রিকেটে এই ক্যাচগুলো ধরার মতোই বলে। আদার দেন দ্যাট এমন না যে বাতাস অনেক যার কারণে মুভমেন্ট হচ্ছে, যেটা নিউজিল্যান্ডে হয় যে আকাশটা বেশি সাদা, এটা অনেকের কাছে একটু রাইট, এটা কিন্তু অ্যাকচুয়ালি ফ্যাক্ট। আপনি যদি নিউজিল্যান্ডে যেয়ে থাকবেন দেখবেন যে আকাশটা এতই সাদা, মেঘের সাথে আপনি বল হারিয়ে যাওয়ার চান্সেস থাকে। বাট দুবাইতে রাতে খেলা এই চান্সেসটা তো নাই। সোয়েটিং ছাড়া আমি মনে হয় না ডিউ ফ্যাক্টর আমার মনে হয় না, কারণ ওটা ওয়ার্ল্ড ক্লাস ফ্যাসিলিটি, ওখানে এইসব নিয়ে তো আসলে কোনো কোয়েশ্চেন উঠতে না। ডিউও কোনো ফ্যাক্টর না কিন্তু। আমার মনে হচ্ছে যে একটু গরম তো রয়েছে, ফ্যাটিগও কাজ করছে, হয়তো হিউমিডিটি রয়েছে, অনেক ক্ষেত্রে প্লেয়াররা লেট টু রিয়্যাক্ট, একটু দেরিতে রিয়্যাক্ট করছে, যে মাঠটা একটু বড় তো যার কারণে আপনি দ্রুত শুরু করবেন কিনা, বলটা যখন বাতাসে থাকে সেই এয়ারটা জাজ করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। বাট এগুলো একটু সময়ের পরে আমার মনে হয় যে দলগুলো এখন অ্যাডজাস্ট করে নিবে। স্পেশালি আবুধাবির মাঠটা একটু বড় কম্পেয়ার টু দুবাই, সো ওই জায়গা থেকে মনে হয় এটা হচ্ছে। বাট আসলে এটা একটু আনফর্চুনেট। ক্যাচিং যে দলগুলো আমরা দেখছি, ফিল্ডিং কিন্তু বাংলাদেশও খুব, যদি বলি খুব ভালো একটা স্ট্যান্ডার্ড রেখেছে কিন্তু বাংলাদেশ, যদি গ্রাউন্ড ফিল্ডিংয়ের কথা বলি। ক্যাচিংয়ে 2টা ড্রপ হয়েছে, বাট আদার দেন দ্যাট আমার মনে হচ্ছে যে সামনের ম্যাচে ফিল্ডিংটা খুব ইম্পর্টেন্ট হবে বাংলাদেশে, এই ক্যাচগুলো ড্রপ করা যাবে না। বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, এই দলগুলোর 4 দলের মধ্যে আমরা দেখেছি ভারত অলরেডি অনেকটাই কনফার্ম। বাকি 3 দলের মধ্যে একটা ইকুয়েশন আসতে পারে ফাইনালে যাওয়ার জন্য। সেক্ষেত্রে ইকুয়েশনের রান রেটও একটা প্রভাব পড়তে পারে, বা বাংলাদেশ যদি বাকি 2 ম্যাচ জেতে তাহলে আর কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে যদি বাংলাদেশ হারে, রান রেটের অবস্থানটা আসলে কিভাবে রাখতে হবে বা কি হিসাবটাও হতে পারে? আমাদের যেমন গ্রুপ স্টেজে যে সিচুয়েশন ছিল, প্রথমে 2টা ম্যাচ জিততেই হবে আমাদেরকে। আমরা আফগানিস্তানের ম্যাচের দিন আমরা খুব বলছিলাম যে নেট রান রেট বাড়াও, কিন্তু এটা বাড়াতে গিয়ে যদি আমরা ম্যাচ হেরে যেতাম তাহলে কিন্তু আমরা ইকুয়েশনেই থাকতাম না। আফগানিস্তান শ্রীলঙ্কার সাথে লাস্ট ম্যাচ তো হেরেছে, যদি বাংলাদেশ আফগানিস্তানের সাথে হেরে পরে আফগানিস্তান শ্রীলঙ্কার সাথে হয়তো বাংলাদেশ এমনিতেও বাদ পড়ে যেত। সো বাংলাদেশের প্রথম টার্গেট হবে আরেকটা ম্যাচ জেতা। এখন এটা ইন্ডিয়ার সাথেও হতে পারে, পাকিস্তানের সাথেও হতে পারে। ইন্ডিয়া আর বাংলাদেশের কিন্তু সিচুয়েশন সেম, যদিও ইন্ডিয়া খুব স্ট্রং টিম বলছি, বাট একটা ম্যাচ বাংলাদেশ জিতেছে, একটা ম্যাচ ইন্ডিয়া জিতেছে। গ্রুপ ইজ ওয়াইড ওপেন স্টিল। যদি শ্রীলঙ্কা ইন্ডিয়াকে হারিয়ে দেয় বা যদি বাংলাদেশ ইন্ডিয়াকে হারিয়ে দেয় তখন কিন্তু রান রেটটা তখন চলে আসবে। সো প্রথমত টার্গেট হচ্ছে উইন করা। 3টা ম্যাচের মধ্যে 2টো ম্যাচ যদি বাংলাদেশ জিতে থাকে তাহলে বাংলাদেশের চান্সেস খুবই বেশি থাকবে। তারপর গিয়ে নেট রান রেটের হিসাবটা করা যাবে। আমরা এখন ওই দল না যে আমরা জিতবো, জিতার সাথে সাথে আমরা নেট রান রেট নিয়েও হিসাব করতে থাকবো, কারণ আমাদের ওই জয়ের হ্যাবিটটা কম। আমরা লাস্ট ম্যাচে যেটা দেখেছি শ্রীলঙ্কার এগেনস্টে 1 রান দরকার, কিন্তু আমরা 2-3টা উইকেট হারিয়ে ফেলেছিলাম লাস্ট ওভারে। সো ওই সাহসটা আমাদের দিতে হলে জয়টা খুবই ইম্পর্টেন্ট, তারপরে গিয়ে আমাদের নেট রান রেট নিয়ে ভাবা দরকার। আদার দেন দ্যাট আসলে ওইভাবে না ভেবে 1 ম্যাচ অ্যাট এ টাইম যাওয়া ভালো। বাংলাদেশ যদি সেই পরিকল্পনা এগোয় এবং পাকিস্তানের সাথে বাংলাদেশ জেতার পরিকল্পনা করে, তো ভারতের সাথেও জেতার পরিকল্পনা উচিত কিনা, এবং টিম কম্বিনেশনটা যেরকম আছে সেভাবে ভারতের সাথে খেললে রেজাল্ট আসতে পারে বলে কিনা মনে হয়? দেখেন, আমাদের কিন্তু উইনিং কম্বিনেশন বলতে কিছু নাই কিন্তু এই টুর্নামেন্টে, যেটা খুবই ভালো দিক। আমরা আফগানিস্তানের সাথে যে দল নিয়ে খেলেছি, আমরা কিন্তু ওই দল নিয়ে কিন্তু শ্রীলঙ্কার সাথে খেলিনি। আমরা যে সময় অপোজিশন
আর তারপরে কন্ডিশন যেরকম ডিমান্ড করছে আমরা ওইভাবে টিমগুলো ফর্ম করছি। আমি রুল আউট করবো না যে ইন্ডিয়ার সাথে সম্ভব না, ভাই আমরা ইন্ডিয়াকেও হারাইতে পারি। আমরা যদি বিশ্বাসী না রাখি আমরা ইন্ডিয়াকে হারাইতে পারবো, আমরা চ্যাম্পিয়ন হবো কিভাবে? আমরা যদি এখনই ধরে নেই যে না ইন্ডিয়ার সাথে হবে না, পাকিস্তানের সাথে হবে, তাহলে এটা নেগেটিভ মাইন্ডসেট হয়ে থাকবে। আপনি স্পোর্টসে অন আ গিভেন ডে যে কেউ যে কোনো দলকে হারাইতে পারে, এটা বিশ্বাস রাখতে হবে, স্পেশালি ইন লিমিটেড ওভার ক্রিকেট। বাংলাদেশের ওই এবিলিটি আছে, আমরা শুধু পাকিস্তানকে না ইন্ডিয়াকেও হারানো সক্ষম। যদি গ্রুপ স্টেজেও না পারি, আমি তো চাবো ফাইনালে হারাই দিতে ইন্ডিয়াকে। বা বাংলাদেশের কোন দিকটা আপনি এগিয়ে রাখবেন? ভারতের সাথে জিততে হলে তো আপনার কিছু না কিছু এগিয়ে থাকতে হবে, আসলে সমানে সমান লড়াইটা হবে না, হয়তো ইন্ডিয়া আমাদের থেকে এগিয়ে। তো বাংলাদেশকে আপনি আপনার সাইড থেকে আপনি কোন দিক থেকে ভারতের থেকে কিছুটা হলে এগিয়ে রাখবেন? আমার মনে হচ্ছে যে বোলিংটা বাংলাদেশের একটা স্ট্রেংথের জায়গা, আমাদের বোলিংটা ভালো, বাট আমাদের ব্যাটিংটাকে ব্যাক করতে হবে। তারপরেও ইন্ডিয়ার লাইন আপে কিন্তু ভ্যারাইটি বেশি বাংলাদেশের তুলনায়। তাদের চায়নাম্যান, লেফট আর্ম চায়নাম্যান রয়েছে, বাহাতি একটা অর্থোডক্স স্পিনার রয়েছে, এবং মিস্ট্রি একজন স্পিনার রয়েছে বারুণ চক্রবর্তী। বাংলাদেশের লেগ স্পিনার রয়েছে রিশাদ, নাসুম রয়েছে এবং মাহেদি রয়েছে, বাট ভ্যারাইটি যদি হিসাব করি ইন্ডিয়ার বেটার। কিন্তু আমাদের আবার পেস বোলিং এক্সপিরিয়েন্সটা বেটার। ওদের বুমরা রয়েছে ঠিক আছে, বাট আমাদের তাসকিন রয়েছে, মুস্তাফিজ রয়েছে, তিনি যে টাইপের ফর্মে রয়েছে আউটস্ট্যান্ডিং, এবং তানজিম সাকিবের কিন্তু ইন্ডিয়ার এগেন্সে একটা ভালো ন্যাক রয়েছে আর্লি উইকেট পাওয়ার। সো ওই জায়গা থেকে আমি কিছুটা এগিয়ে রাখবো বাংলাদেশের বোলিংকে, বাট ব্যাটিং ওয়াইজ ইন্ডিয়া অনেক উপরে। সো ওই জায়গা থেকে আমাদের টেস্টটা হবে যে আমাদের বোলিংটা আসলেই কি ওয়ার্ল্ড ক্লাস কিনা, ইন্ডিয়ার এগেন্সে ভালো বোলিং করে এটা প্রুভ করতে হবে। আমরা আশা করব বাংলাদেশ এটা ভালো বোলিং করে ভারতের বিপক্ষে জিতবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে ডিবিসি খেলার দুনিয়া আসার জন্য। ডিবিসি খেলার দুনিয়া ছিল এখনকার মতো, ডিবিসির সঙ্গেই থাকুন।